ওরে বাবা, এই যে একেবারে টর্নেডো আপু টাইপের। তুমি হৃদয়? হ্যাঁ, কিন্তু তুমি চাইলে আমাকে ডার্লিং বললেই ডাকতে পারো। একটা থাপ্পড় দিব, ওটা পছন্দ করো? বাহ, সিনিয়র আপুদের মধ্যে তুমি একদম আলাদা। দূরে থাকো, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসিনি। মায়ার করা ব্যবহারে প্রথমবারের মতো হৃদয় একটু ভয় পেয়ে গেল, কিন্তু হৃদয় তো সহজে হাল ছাড়াচ্ছিলে না। হৃদয় আবার বলতে লাগলো, দেখো মায়া আপু, তুমি যতই রাগী হও না কেন, শেষমেশ কিন্তু আমি তোমার ফেভারিট হব। মায়া কিছু বলল না, শুধু কপাল কুঁচকে তাকালো। এদিকে হৃদয়ের মা বিলকিস তখন এগিয়ে এসে মায়াকে ভিতরে নিয়ে গেলেন আর বললেন, মা, তুমি খুব ক্লান্ত, চলো তোমার রুমে নিয়ে যাই। জি আন্টি, ধন্যবাদ। মায়া যখন ঘরে ঢুকলো, হৃদয় তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল, চোখে মুখে দুষ্টুমির ভাব স্পষ্ট। এমন সময় পাশ থেকে তার বন্ধু সিয়াম বলে উঠল, কিরে ভাই, এমন মুখ হা করে দাঁড়িয়ে আছিস কেন? প্রেমে পড়ে গেলি নাকি? ধুর, মেয়েটা তো একটা ভয়ঙ্কর টর্নেডো। জানি না আমার আগামী কয়েকটা দিন কিভাবে যাবে। এই বলে হৃদয় তার বন্ধুদের সাথে হেসে দিলেও ভিতরে ভিতরে সে ঠিকই বুঝে গিয়েছিল মায়া কোনো সাধারণ মেয়ে না। বিকালে মায়া বারান্দায় বসেছিল, চোখে কিছুটা অন্য মনস্ক ভাব। নতুন দেশ, নতুন পরিবেশ, সবকিছু কেমন জানি অদ্ভুত লেগেছিল তার কাছে। আর হৃদয়, সে তো সুযোগ খুঁজছিল এই রাগে আপুর সাথে একটু ফাজলামি করার। তখন হৃদয় বলতে লাগলো, আপু, এত ভাবনা কিসের? তোমার মতো পিচ্চির সাথে কথা বলার সময় নেই আমার। উফ, এত অহংকার। তুমি তো বললে আমার সাথে কথা বলার সময় নেই, অথচ আমি দেখছি তুমি এখনও আমার সাথেই বসে আছো। ইচ্ছে করলে এখনই উঠে যেতে পারি। ইচ্ছা করলে থেকে যেতে পারো। মায়া বিরক্ত হয়ে তাকিয়ে রইল হৃদয়ের দিকে, আর হৃদয় তার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপু, একটা কথা বলবো? না, শুনতে চাই না। তাও বলবো। তুমি রাগ করলে দেখতে একদম কিউট লাগে। ছি, এইসব কথা বলার সাহস পাও কিভাবে? সাহস? তোমার চোখের দিকে তাকালেই সাহস বেড়ে যায়। মায়া কিছু বলার আগে হৃদয় আচমকা তার খুব কাছে চলে এলো। তার মুখ মায়ার একদম গাল ছুঁই ছুঁই করছে। মায়া হতভম্ব হয়ে গেল। কি করছো তুমি? দূরে যাও। দূরে যাব? কিন্তু আমি তো খুব কাছ থেকে দেখতে চাইছিলাম তুমি রাগ করলে সত্যি কিউট লাগে কিনা। হৃদয় প্লিজ, সরো। সরব, কিন্তু তার আগে। মায়া কিছু বুঝে ওঠার আগেই হৃদয় তার গালে আলতো করে একটা চুমু খেয়ে নিল। এটা দেখে মায়া রেগে গিয়ে বলল, তুমি? হৃদয় লাগাতার 3টে চড় খেলো, মুখে হাত দিয়ে হাসতে লাগলো, যেন এটা কোনো ব্যাপারই না। আহা আপু, তুমি চট দেওয়ার পরেও তোমার গালের নরম স্পর্শ আমার মনে রয়ে গেল। তোর হাত পা ভেঙে ফেলবো। ভাঙার আগে আরও একটা চুমু খেতে চাই প্লিজ। হারামজাদা। মায়ের আগে গজগজ করতে করতে চলে গেল, কিন্তু গাল তখনও লাল হয়েছিল। রাগ নাকি অন্য কিছু সেটা বুঝতে পারছিল না। অন্যদিকে হৃদয় তখনও মুচকি হাসছিল, কারণ সে জানতো এই রাগী আপুকে তার আপন করতেই হবে। আহা, এত সুন্দর মেয়ের হাতে চর খাওয়ার মজাই আলাদা। নিজের গালে হাত দিয়ে, ভাই, তুই সত্যি সাহসী। সিনিয়র আপুর গালে চুমু দিছস। আর আপু তোকে তিনটা চর দিছে। হুম, কিন্তু মজার ব্যাপার কি জানিস? উনি চর মারলেও নরম হাতে মেরেছেন, বুঝলি? তার মানে ওনার মনও একটু একটু করে গলছে। ভাই, তোর সাহস দেখে মনে হচ্ছে তুই মায়া আপুকে একদিন ঠিকই প্রেমে ফেলে দিবি। সেদিন বেশি দূরে না রে। অন্যদিকে মায়া তখন তার রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালের দিকে তাকিয়েছিল। মুখ গম্ভীর হলেও তার ভেতরে কিছু একটা হচ্ছিল, যা সে বোঝাতে পারছিল না। তখন মায়া নিজের মনে মনে বলতে লাগলো, ছেলেটা এত পিচ্ছি অথচ এরকম সাহস! উফ, কিভাবে এত সহজে আমার গালে চুমু দিল! নিজের সাথে। আপু, তুই এতক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখছিস? রুমে ঢুকে, কিছু না। উফ, আমি তো বলবো হৃদয় ভাই কিন্তু বেশ কিউট। তুই কেমন জানি রাগী হয়ে আছিস। তুই চুপ করবি? মায়া উঠেই দেখলো হৃদয় তার সামনে দাঁড়িয়ে হাসছে। গুড মর্নিং আপু। তোর সাহস তো দিন দিন বাড়ছে। কি করব আপু, তোমার রাগ দেখলে আমার তো আরও ভালো লাগে। একদম আমার সামনে আসবি না। আসবো না, কিন্তু একটা শর্ত আছে। আবার কি?
আজকে তোমাকে হাসতে হবে। আমি হাসবো না। তাহলে আরেকটা চুমু খেয়ে নিব। তুই মায়া কিছু বলার আগে হৃদয় দৌড় দিল। আর মায়ার আগে ফুঁসতে ফুঁসতে দাঁড়িয়েছিল, আর হৃদয় খিলখিল করে হাসছিল। আপু, তুমি এত রাগ করো কেন? একটু হেসে দেখো, তোমাকে কিন্তু অনেক কিউট লাগে। তোর এই বেশি কথা বলা বন্ধ হলে একদিন তোর গলা টিপে ধরবো। আহা, আমার গলা টিপবে মানে ছুবে তো, সেটাই তো চাচ্ছি। তুই মর। মায়ার আগে হনহন করে চলে গেল, কিন্তু তার বুকের ভেতরটা কেমন যেন করছিল। সে নিজেও বুঝতে পারছিল না কেন হৃদয়ের কথাগুলো তার মাথা থেকে বের হচ্ছে না। দুপুরের প্রচণ্ড গরমে মায়া গোসল করতে গেল। ঠান্ডা পানি পড়তেই শরীরে আরাম পেল, কিন্তু মাথার মধ্যে তখনও হৃদয়ের কথা ঘুরছিল। ছেলেটা এত দুষ্টু কেন? উফ, ভাবতেই পারছি না কিভাবে ও এত ফাজিল। নিজের সাথে গোসল শেষ করে তোয়ালে পেঁচিয়ে রুমে এসে দরজা বন্ধ করলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ছাড়তে লাগলো। তোয়ালেটা একটু ঢিলে হয়ে গিয়েছিল, তাই সেটা খুলে ফেললো অনেক আরাম লাগছে। আয়নার দিকে তাকিয়ে। তারপর হালকা করে বিছানার দিকে তাকাতেই ওয়াও, ড্যাব ড্যাব করে তাকিয়ে আর খুব আর মায়া চিৎকার করতেই হৃদয়ও ভয় পেয়ে চিৎকার শুরু করলো। তারপর চোখ বন্ধ করে যেই দৌড় দিতে যাবে, এমন সময় মায়া হৃদয়কে ধরে ফেললো আর বলল, হারাম জাদা, তুই আমার রুমে কি করছিলি? তোয়ালে ঠিক করতে করতে। আমি ঘুমাচ্ছিলাম আপু। তুই আমার বিছানায় ঘুমাচ্ছিলি? হুম, মানে একটু আরাম করছিলাম। তোর তো আজকে খবর আছে। মায়া হৃদয়ের দিকে তেড়ে আসতে যাবে, তখনই বাইরে থেকে সবাই দৌড়ে এলো। কি হয়েছে মায়া, এভাবে চেঁচিয়ে উঠলি কেন? কিছু হয়েছে নাকি? সত্যি করে বলো তো, তুমি কি হৃদয় ভাইয়ের উপর রেগে গেছো? উফ, আসলে একটা বলো বলো, আসল সত্যটা বলো। একটা তেলাপোকা দেখছিলাম। তেলাপোকা? শুধু একটা তেলাপোকা দেখে এত জোরে চিৎকার করলে? হ্যাঁ, মানে আমি তেলাপোকা ভয় পাই। উফ, আমাদের বিদেশ ফেরত মেয়েটা কিনা তেলাপাকা দেখে চিৎকার করে। সবাই হাসতে লাগলো, আর মায়া লজ্জায় মুখ নিচু করে রইল। কিন্তু হৃদয়, সে তো পেট ধরেই হাসছে। আপু, আমি কিন্তু জানি তেলাপোকা আসলে কোনো সমস্যাই না, আসল ব্যাপারটা তো অন্য। তোর মুখে যেন একটা চর বসাই। আপু, তেলাপোকা তো গেল, এবার কিন্তু আমি ভয় পাইনি, তাই কাল আবার দেখা হবে। তুই আজকে মরবি। হৃদয় দৌড় দিতে দিতে চলে গেল, আর মায়ার আগে গজগজ করতে লাগলো। কিন্তু তার মনে তখন একটা চিন্তা ঘুরছিল। এই পিচ্চিটা একদিন আমাকে পাগল করে ছাড়বে। রাতের নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে পড়েছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে ঘুমিয়ে গেছে। শুধু একটা মানুষ ঘুমাতে পারছে না, মায়া। দুপুরে হৃদয় আমার সব কিছু দেখে ফেলেছিল না? ও কিছু বুঝতে পেরেছে? যদি দেখে থাকে তাহলে কি ও কাউকে বলবে? মনের মধ্যে এইসব হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। মায়া যত ভাবছে ততই অস্বস্তি লাগছে। সে আর সহ্য করতে পারল না। সিদ্ধান্ত নিল এখনই হৃদয়ের রুমে যাবে। ওর মুখ থেকেই শুনতে হবে। না দেখে থাকলে তো ঠিক আছে, কিন্তু যদি দেখে থাকে তাহলে ওর খবর আছে। মনে মনে যে ভাবা সেই কাজ। মায়া ধীরে ধীরে দরজা খুলে বের হলো। চারপাশে তাকিয়ে দেখলো কেউ জেগে আছে কিনা। চারদিক একদম শান্ত। ধীর পায়ে এগিয়ে গেল হৃদয়ের রুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে একটু শ্বাস নিল, তারপর ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ও আপু, তুমি এখানে? চশমা পরে বইয়ে ডুবে আছে। মানে তোর সঙ্গে একটু দরকার ছিল। ও দরকার? রাতে এই সময়ে? বেশি কথা বলবি না। মায়া ধীরে ধীরে হৃদয়ের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো, যেন কি বলবে ঠিক বুঝতে পারছে না। আপু, এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে কিন্তু আমি অন্য কিছু ভেবে বসবো। তুই দুপুরে আমার কিছু দেখিস নাই তো? হ্যাঁ, মানে না, মানে হ্যাঁ দেখেছি। কি? তুই কি দেখেছিস? তোমার বড় বড় দুইটা জিনিস, আর নিচের ওই থাক বলবো না, আমার শরম করে। হৃদয়ের কথা শুনে মায়া থমকে গেল। মাথার ভেতর একটা ছটকা খেল, গাল গরম হয়ে উঠল। কি বলবে বুঝতে পারল না। তোর তো আজকে খবর আছে। মায়া ঠাস করে হৃদয়ের গালে এক চর বসিয়ে দিল। আহ আপু, এটা কি করলা? আমি তো মজা করলাম। তুই একটা হারামজাদা।
কিছু না বলে ধুমধাম করে দরজা খুলে মায়া বের হয়ে গেল। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো। আপুটা এত কিউট, আহারে আজকের দিনটা বেস্ট। এদিকে মায়া লজ্জায় পুরো লাল হয়ে গেছে। হৃদয়ের কথা বারবার মাথায় বাজছে উফ, ছেলেটাকে কেন এত ফাজিল বানাইছে আল্লাহ। মনে মনে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, মায়া যত রাগ করছে ততই তার মনে খুশির একটা অনুভূতি কাজ করছে। এই পিচ্চিটা একদিন সত্যি আমাকে পাগল করে ছাড়বে। রাত গভীর। মায়া যতই হৃদয়ের দুষ্টুমি নিয়ে চিন্তা করতে থাকে ততই তার মনের ভেতর রাগ আর অস্বস্তি মিশ্রিত অনুভূতি কাজ করে। কিছুক্ষণ ভাবার পর অবশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো মায়া। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল টেবিলের উপর রাখা একটা ছোট্ট কাগজে। কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলো। আপু, তোমার বড় বড় দুইটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে, একটু আদর করতে দিবা ওই দুইটা জিনিসে? এটা পড়ার পর মায়ার পুরো শরীরে আগুন ধরে গেল। এই হারামজাদা পিচ্চির সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। আজ ওকে না পিটাইছি তো আমি মায়া না। রাগে গজগজ করতে করতে মায়া তীব্র গতিতে বেরিয়ে গেল হৃদয়ের রুমের দিকে। কিন্তু রুমে ঢুকে দেখে হৃদয় নেই। আরে, এই পিচ্চিটা গেল কোথায়? নিজের কপালে হাত রেখে হতাশ হয়ে মায়া নিচে চলে এলো। এসে দেখে হৃদয় বসে বসে আরামসে টিভি দেখছে। এই তুই? গিয়ে সরাসরি হৃদয়ের সামনে দাঁড়ালো। এই আমি? হ্যাঁ, আমি তো বসেই আছি। এসব কি লিখেছিস? কি লিখেছি আপু? আমি তো কিছু লিখিনি। ভাই, একদম নাটক করবি না। আমি তোর নাটক সব বুঝি। এই নোটটা কে লিখছে? নোট? ও নোট বলছো? তুমি কি আবারও রাতে আমার কথা ভেবে স্বপ্ন দেখেছো? তোরা তো এক থাপ্পড় দেই, দেখবি স্বপ্ন কাকে বলে। ঠিক তখনই পিছন থেকে হৃদয়ের মা বিলকিস বলে উঠল। কি হয়েছে মায়া? তুমি হৃদয়কে কি জিজ্ঞেস করছো? মায়া তো হঠাৎ এমন প্রশ্ন শুনে পুরো আমতা আমতা করে ফেলল। কিছুক্ষণ চুপ থেকে, না মানে কিছু না আন্টি। হ্যাঁ আম্মু, কিছু না। আপু আসলে খুব ইমোশনাল, আমাকে একটু বেশিই ভালোবাসে। তুই চুপ করবি? আচ্ছা ঠিক আছে, তোমরা ভাই বোন মিলে ঝগড়া করো না, আমি রান্নাঘরে যাচ্ছি। বিলকিস রান্নাঘরে চলে যেতেই মায়া রাগে অভিমানে একটা ঝাড়ু হাতে তুলে নিল। এই, তুই হারামজাদা, দাঁড়া, আজ তোর খবর আছে। হৃদয়ের দিকে তেড়ে, ও মা গো আপু, আমি তো মজা করছিলাম, প্লিজ ঝাড়ু ফেলে দাও। সিট থেকে লাফ দিয়ে উঠে। আজকে যদি তোকে শুধরাতে না পারি তাহলে আমি মায়া না। হৃদয় যান বাঁচাতে পুরো বাড়ি দৌড়ানো শুরু করলো। আর মায়া পেছন থেকে ঝাড়ু নিয়ে ধাওয়া করছে। ঝাড়ু নিয়ে তাড়া করার পর হৃদয় আর মায়া দুজনেই ক্লান্ত হয়ে গেল। একটানা এতক্ষণ দৌড়াদৌড়ির পর এক পর্যায়ে হৃদয় তার রুমে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। উফ, আজ তো মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনাল দৌড় লাগিয়ে দিলাম। এই আপু কি মানুষ নাকি বুলডোজার? কিন্তু হৃদয় জানতো না আসল ঝড়টা এখনো আসেনি। মায়ার রাগে দৌড়াতে দৌড়াতে একেবারে হৃদয়ের রুমে চলে এলো। নিজের রাগ আর শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পেরে হৃদয়ের উপরই পড়ে গেল। মুহূর্তের মধ্যেই একটা অদ্ভুত দৃশ্য তৈরি হলো। মায়ার শরীরের ভারসাম্য হারিয়ে পড়ার সময় তার ঠোঁট সরাসরি হৃদয়ের ঠোঁটের সঙ্গে লেগে গেল। ও মা গো আপু, এটা কি হলো? হৃদয় থামল না, সে মায়ার ঠোঁট কামড়ে ধরে রাখলো। এই পিচ্চি, তুই কি করছিস? মায়া ধাক্কা দিয়ে হৃদয়কে সরানোর চেষ্টা করলো, কিন্তু হৃদয় ঠোঁট ছাড়ল না। আপু, এটাই তো প্রথম কিস, একটু বেশি সময় নিলেই বা কি? হৃদয়, আমি কিন্তু তোর মুখ ভর্তা বানিয়ে দেব। অবশেষে হৃদয় ঠোঁট ছেড়ে দিল। ছাড়তেই ঠাস ঠাস মায়া হৃদয়ের গালে দুটো শক্ত চর কষিয়ে দিল। উফ আপু, এইভাবে মারলে তো আমি সত্যি কেঁদে ফেলবো। হাত দিয়ে গাল চেপে। তোর মতো বাদর ছেলে আর একটা নেই। আপু, তুমি এত জ্বালাতন করো কেন আমাকে? একটু তো রোমান্টিক হও। শোন, আমার যে সব দেখে ফেলেছি সেটা যদি কাউকে বলিস তাহলে তোর খবর আছে। ঠিক আছে, বলবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এখন যদি ভালোভাবে জড়িয়ে ধরে লিপ কিস না করো তাহলে কিন্তু আমি বলে দিব। হৃদয়ের কথাই মায়া তো পুরো হতবাক। তুই কি বললি? হ্যাঁ আপু, না হলে কিন্তু আমি আব্বুকে বলে দিব যে কাল দুপুরে। এই ছেলেটা সত্যি একটা পাগল, এখন কি করব আমি? মনে মনে কিছুক্ষণ চিন্তা করল মায়া, কিন্তু কোনো রাস্তা পেল না। হৃদয়ের মুখে দুষ্টুমি মিশ্রিত হাসি দেখে সে বুঝে গেল ওকে চুপ করাতে হলে কিছু একটা করতেই হবে। মায়া হঠাৎই হৃদয়ের দিকে ঝুঁকে পড়ল। আপু সত্যি? মায়া এক ঝটকায় হৃদয়কে জড়িয়ে ধরে একদম গভীরভাবে লিপকিস করে দিল।
আপু, এক মুহূর্তের জন্য রুমটা যেন নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু হঠাৎই মায়া হৃদয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং লজ্জায় দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আপু তুমি না একদম অন্যরকম। মায়া লজ্জায় লাল হয়ে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। তার বুক ধক ধক করছে, মনে হচ্ছে এইমাত্র সে কোনো বিশাল কিছু করে ফেলেছে। আমি এটা কি করলাম? আমি হৃদয়কে কিস করলাম এভাবে? চোখ বন্ধ করে বিড়বিড় করতে করতে মায়া বালিশে মুখ গুজে ফেলল, কিন্তু একসময় নিজের অজান্তেই মুচকি মুচকি হাসতে লাগলো। হৃদয় তো একটা পিচ্চি ছেলে, ওর সাথে এত কিছু কেন করছি আমি? আর আমি কেন হাসছি? মনে মনে কিছুক্ষণ পর তার হাসি থামলো, কিন্তু মনে মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ঠিক তখনই তার রুমের দরজায় ঠক ঠক শব্দ হলো। আপু, দরজা খোলো তো তাড়াতাড়ি। মায়া ধপ করে উঠে দরজা খুলল। আপু, তোমার মুখ এত লাল কেন? তুমি লজ্জা পাচ্ছ নাকি? কি? না, আমি কেন লজ্জা পাবো? আমার পিচ্চি ভাই কিছু করেছে নাকি? কিছু করে নাই, তবে ফাজিল অনেক। উফ, কিছু করে নাই, তাও মুখ এত লাল কেন আপু? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আরে পাগলি, কিছু হয়নি। তোর ভাই 1 নম্বরের বদমাইশ, তা তো জানিসই। ঠিক আছে ঠিক আছে, এখন চলো নিচে যাই, টিভি দেখি। চলো। মায়া আর সাদিয়া একসাথে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে সবাই বসে টিভি দেখছে। শরীফ সাহেব, বিলকিস, ইকবাল, সাদিয়া সবাই গল্পে ব্যস্ত। সাদিয়া মায়ার হাত ধরে সোফায় বসে পড়ল, কিন্তু মায়া বারবার হৃদয়ের দিকে চোখ চলে যাচ্ছিল। হৃদয় লুকিয়ে লুকিয়ে মায়ের দিকে তাকাচ্ছে। একবার চোকাচোকি হতেই মায়া দ্রুত অন্যদিকে তাকিয়ে গেল। সাদিয়ার চোখ এসব থেকে কিছুতেই এড়াতে পারেনি। সে মুচকে এসে মায়ের কানে ফিসফিস করে বলল, আপু, কিছু একটা হয়েছে তাই না? কিছুই হয়নি। আমি তো বুঝতে পারছি তুমি লজ্জা পাচ্ছ। তোকে একটা চড় দেব কিন্তু। আহ, চর না দিয়ে বরং সত্যিটা বলো। মায়া বিরক্ত হয়ে সাদিয়ার দিকে তাকালো, কিন্তু কিছু বলার আগেই মায়া আপু, এক গ্লাস পানি এনে দাও তো। মায়ার মুখ কুঁচকে গেল। তোর হাত পা ভেঙে গেছে, নিজে নিতে পারিস না? না আপু, তোমার হাতের পানি খেতে ইচ্ছে করছে। মায়ার মাথায় আগুন ধরে গেল। সে বুঝে গেছে হৃদয় ইচ্ছা করেই তাকে খেপাচ্ছে, কিন্তু সবার সামনে কিছু বলা যাবে না, তাই দাঁত চেপে উঠে গেল। কিচেনে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে জোর করে হৃদয়ের সামনে রাখলো। নাও পানি খাও। ধন্যবাদ আপু, এত ভালোবাসা পেয়ে আমি আবেগলাপ্লুত। তুই একটা ফাজিল। হৃদয়ের এমন খোঁচা মারা কথা শুনে মায়া আর কিছু না বলে উঠে চলে গেল। রাত 12টা, সবাই যার যার রুমে চলে গেছে। মায়া অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তার মনে হৃদয়ের দুষ্টুমি আর বিকেলের ঘটনা বারবার ভাসছে। সে বিছানায় এদিক ওদিক করতে করতে একসময় উঠে বসলো। হৃদয় হৃদয় তো আস্ত একটা বদমাইশ। ওর এই দুষ্টামির শাস্তি তো আমাকে দিতেই হবে। মনে মনে পরের দিন সকালবেলা সবার ঘুম ভাঙার পর মায়া নিচে এসে দেখে হৃদয় সোফায় বসে মোবাইলে কিছু দেখছে। সে ধীর পায়ে হৃদয়ের পিছনে গিয়ে মোবাইলের স্ক্রিনে উকি দিল। এই পিচ্চি, তুই কি দেখছিস? কি কিছু না তো? ধরতে পেরেছি, নিশ্চয়ই কিছু দুষ্টুমি করছিলি। না, আমি তো। কান চুলকাতে চুলকাতে ঠিক তখনই সাদিয়া এসে বলল, এই পিচ্চি, তুই আবার কি করছিস? এই মেয়েরা একসাথে আমার পিছনে লেগেছে কেন? হৃদয় ঘাবড়ে গেছে। মায়া আর সাদিয়া দুজনই তার পেছনে লেগেছে। সে কেমন যেন নিরীহ মুখ করে মোবাইল লুকিয়ে ফেলে। পিচ্চি, মোবাইল দে, দেখি তুই কি দেখছিস। আমার কিছু দেখার সময় কোথায়? তোমার বড় বড় মানে তোমার ছায়া থেকে তো বের হতে পারি না। মায়ার মাথায় আগুন জ্বলে উঠল। সে হৃদয়কে খামচে ধরতে যাবে, তখনই হৃদয় লাফ দিয়ে পালিয়ে গেল। এই আপু, আমাকে ধরতে পারবে না? দেখ, তুই আজ আমার হাতে ধরা পড়বি, একটুও ছাড় পাবি না। হৃদয় দৌড়াতে দৌড়াতে সোজা বাগানে চলে গেল। মায়াও তার পিছু নিল। বাগানের মাঝখানে গিয়ে হৃদয় একটা গাছের পেছনে লুকাতে গেল, কিন্তু মায়া সেটা ধরে ফেলল। এবার তুই শেষ। হৃদয় বুঝলো আজ কোনো উপায় নেই। আপু, আমি তো মজা করছিলাম। তাহলে শাস্তিও মজা করে দেব। মায়া এক ঝটকায় হৃদয়কে টেনে ধরল। হৃদয়ের গা ঘেঁষে একদম সামনে দাঁড়ালো। আপু, এটা কি করছো? তোর শাস্তি। হৃদয় অবাক হয়ে গেল। মায়া হঠাৎ করে তাকে এত কাছে টেনে আনলো কেন?
ঠিক তখনই মায়া হঠাৎ করে হৃদয়ের গালে এক গাল লিপস্টিক লেপটে দিল। হৃদয় চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আপু তুমি কি করলা? এই হলো তোর সাজা, এবার দেখ সবাই কি ভাবে। মায়া দৌড়ে ঘরে ঢুকে গেল, আর হৃদয় লাল লিপস্টিক লাগানো গাল নিয়ে পুরো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ করেই সাদিয়া দরজার পাশে এসে দাঁড়ালো। পিচ্ছি ভাই, এটা কি অবস্থা? আপু কি তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে নাকি? আমি এর প্রতিশোধ নেব। পরবর্তীতে সবাই একসাথে নাস্তা করছে। হৃদয় খুব চুপচাপ, তার মাথায় শুধু প্রতিশোধের চিন্তা। এদিকে মায়া খুব খুশি মনে নাস্তা করছে। ঠিক তখনই হৃদয় ধীরে ধীরে মায়ার পাশে এগিয়ে এলো। সে একটা গ্লাসে দুধ ঢেলে নিল, তারপর মুখে মুচকি হাসি দিয়ে সেটা নিয়ে মায়ার দিকে তাকালো। আপু একটু দুধ খাবা? তুই এত সুন্দর ব্যবহার করছিস কেন? নিশ্চয়ই কোনো চালাকি করছিস। না তো, শুধু দুধ খাওয়াতে চাচ্ছি। মায়া একটু সন্দেহ করলো, কিন্তু বেশি ভাবলো না। সে গ্লাস হাতে নিতেই হৃদয় হঠাৎ করে ধাক্কা দিল। গ্লাসের সব দুধ সরাসরি মায়ার পায়ে পড়ল। হৃদয়, এই হলো তোমার জন্য আমার প্রতিশোধ। গ্লাসের সব দুধ সরাসরি মায়ার গায়ে পড়ল। দৌড়ে পালাতে পালাতে এবার আবার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু। মায়া আরো খেপে গেল। এবার সে হৃদয়কে না ধরে ছাড়বে না। হৃদয় যে এত বড় ভুল করে ফেলেছে সেটা সে বুঝতে পারলো যখন মায়ার চোখ লাল হয়ে গেল। মায়ার গায়ে সাদা দুধ লেগে আছে, পুরো জামা ভিজে গেছে, আর সে চুল পর্যন্ত ঠিক করতে পারেনি। তারপরও সে এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। তোর আজ খবর আছে। আরে আপু, এটা তো শুধু একটা মজা, তুমি এত রেগে যাচ্ছ কেন? মায়া কিছু না বলে দৌড় দিল হৃদয়ের পেছনে। হৃদয় বুঝলো এবার তার সত্যিকারের বিপদ। হৃদয় সোজা দৌড়ে বারান্দা পেরিয়ে উঠানের দিকে চলে গেল। মায়া পিছনে পিছনে ছুটছে। আপু দয়া করো, আমি ছোট মানুষ, তুমি বড় আপু। তুই আজ ছোট থেকে বড় হয়ে যাবি, দাঁড়া। হৃদয় একবার রান্নাঘরের দিকে, একবার বসার ঘরের দিকে ছুটল। সে সোজা সিঁড়ির দিকে দৌড় দিল, যেন ছাদে চলে যেতে পারে। কিন্তু মায়া তার মাথার চালাকি বুঝে ফেলল। সে পেছন থেকে দৌড়ে গিয়ে এক লাফে হৃদয়ের শার্টের কলার ধরে ফেলল। হৃদয় থমকে গেল। এবার তোর খবর আছে। সে হৃদয়কে টেনে এক ঝটকায় সিঁড়ির কাছে নিয়ে গেল। মায়া একদম হৃদয়ের সামনে দাঁড়ালো। আপু কি করছো? তুই যা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। হৃদয় মায়ার চোখ দেখে বুঝলো এবার সত্যিই কিছু একটা হতে চলেছে। মায়া এক ধাক্কায় হৃদয়কে বসিয়ে দিল চেয়ারে, তারপর নিজে সামনে দাঁড়িয়ে তার হাতের আঙ্গুল ফটাফট ক্র্যাকিং করলো। আপু আমি আর করব না, ক্ষমা করে দাও। দেখ, তুই আমাকে নিয়ে যা করেছিস তার জন্য তোকে একটু ভোগাতেই হবে। তারপর সে ধীরে ধীরে হৃদয়ের গালে আঙ্গুল বুলাতে লাগলো। হৃদয় তো এত অবাক হয়ে গেল যে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। ঠিক যখন মায়া তার নখ দিয়ে হৃদয়ের গালে টান দিতে যাবে, হৃদয় হঠাৎ করে মায়াকে শক্ত করে ধরে নিল। তুই কি করছিস? তুই কি ভেবেছিলে আমি এত সহজে ধরা দেব? মায়া আচমকা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হৃদয় তার হাত ধরে টেনে নিল একদম কাছে। আমার শাস্তি শেষ, এবার তোমার পালা। তারপর এক ঝটকায় সে মায়ার গালে একটা বড়সড় চুমো খেয়ে নিল। তুই তুই মায়া এক ধাক্কায় হৃদয়কে ছাড়িয়ে নিয়ে গিয়ে গালে আবার একটা জোরে চড় বসিয়ে দিল। এই আপু, তুমি আমাকে মারছো কেন? আমি তো শুধু শান্তি ফিরিয়ে দিলাম। শাস্তি দিতে চাইছিস? ঠিক আছে, এবার তোকে এমন শিক্ষা দেব যে জীবনেও ভুলবি না। মায়া রেগে গিয়ে হাত উঁচু করলো, যেন আরেকটা চড় বসিয়ে দেবে। কিন্তু হৃদয় এবার চটপট নিজের দুই হাত দিয়ে মায়ার হাত দুটো ধরে ফেললো। আপু তুমি আমাকে মারতেই থাকো, কিন্তু আমি কি ছেড়ে দেব? ছাড় বলছি, তোর হাত পা ভেঙে দেব আমি। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে তাহলে শাস্তি শেষ, এখন আমার পালা। মায়া এখনো বুঝতে পারছে না হৃদয় কি করতে চায়। ঠিক তখনই হৃদয় তার হাতের শক্তি প্রয়োগ করে মায়াকে আরো কাছে টেনে নিল। এবার তো মায়া পুরোই হতবাক, তার বুকের ধুকপুকানি যেন কয়েক গুণ বেড়ে গেল। হৃদয় ছাড়, এটা কি করছিস তুই? তুমি কি ভেবেছিলে আমাকে ফাঁকি দিতে পারবে? ঠিক তখনই বাইরে থেকে মায়ার নাম ধরে ডাক এলো। আপু তুমি কোথায়? মায়ার তো প্রায় হৃদযন্ত্র বন্ধ হওয়ার জোগাড়। এই মুহূর্তে কেউ ঘরে ঢুকে পড়লে সর্বনাশ হয়ে যাবে। সে হৃদয়ের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য ধাক্কা দিল,
কিন্তু হৃদয় এবার আরো শক্ত করে ধরে ফেলল। এত সহজে ছাড় পাচ্ছ না আপু? তুই আমাকে ছাড়বি কি না বল। আপু, দরজা খোলো, মা তোমাকে ডাকছে। বাইরে থেকে মায়া আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে এক লাথি মেরে হৃদয়ের পায়ে আঘাত করলো, আর সাথে সাথে হৃদয় ব্যথায় হুম। শব্দ করে শিথিল হয়ে গেল। মায়া সেই সুযোগে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সাদিয়া মায়ার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আপু, তুমি এত লাল হয়ে আছো কেন? আর দরজা বন্ধ করে কি করছিলে? মায়ার গলা শুকিয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। কিছু না, আমি তো ওভাবে ওভাবে কি আপু? তুমি তো মনে হচ্ছে দৌড়ে আসলে। ঠিক তখনই হৃদয় দরজা খুলে বাইরে এলো। তার চেহারায় একদম নিষ্পাপ একটা ভাব। সাদিয়া, কি হয়েছে? ভাই বোনের দিকে তাকিয়ে। তোমরা কি করছিলে রুমের দরজা বন্ধ করে? আরে আপু তো আমাকে গল্প শোনাচ্ছিল। কি? হুম, খুব ইন্টারেস্টিং একটা গল্প। শুনতে শুনতে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। হো তাই নাকি? তাহলে আমিও শুনবো। মায়ার তো আরো মাথা গরম হয়ে গেল। সে হৃদয়ের দিকে এমনভাবে তাকালো যেন এখনই ঝাঁপিয়ে পড়বে, কিন্তু সামনে সাদিয়া তাকাই কিছু করতে পারল না। ঠিক তখনই মায়ার মা ডাক দিল। মায়া, সাদিয়া, নিচে আসো, আমি কিছু বলবো। আসছি মা। মায়া এক মুহূর্তও দেরি না করে তীব্র রাগ নিয়ে নিচে চলে গেল, কিন্তু যাওয়ার আগে হৃদয়ের দিকে একটা চোখ রাঙিয়ে বলল। তোর খবর আছে, মনে রাখিস। হৃদয় হেসে ফেলল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কিন্তু আপুকে আরো বেশি ভালো লাগছে এখন। নিজের মনে। মায়া তীব্র রাগে হৃদয়ের দিকে চোখ রাঙিয়ে নিচে চলে গেল, কিন্তু তার বুকের ধুকপোকানি এখনো থামেনি। অন্যদিকে হৃদয় খুশি মনে তার ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি রেখে বলল, আপুকে আর একটু টিস করতে হবে, তাহলে মজাটা আসবে। নিজের মনে। মায়া নিচে গিয়ে দেখে তার মা বসার ঘরে অপেক্ষা করছে। মায়ার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মা হঠাৎ কি বলতে চাইছে? মনে মনে। ঠিক তখনই মায়ার মা গম্ভীর গলায় বলল, মায়া, তুমি কি জানো কাল একটা বিশেষ অতিথি আসবে? কে আসছে মা? তোমার বাবার এক পরিচিত বন্ধু আসবে তার ছেলেকে নিয়ে। তাতে? তারা তোমাকে দেখতে আসবে বিয়ের জন্য। এটা শুনে মায়ার শরীর অবশ হয়ে গেল। বিয়ে? তার জন্য? মায়ার হাতের তালু ঘামতে লাগলো। মা, তুমি আমার সঙ্গে মজা করছো? একদম না, ছেলেটা খুব ভালো, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে। কিন্তু মা, আমি এখনো বিয়ে করতে চাই না। এই পুরো কথোপকথন হৃদয় উপরে সিঁড়ি থেকে শুনে ফেলল। তার চোখ কপালে উঠল। আপুর জন্য ছেলে আসছে? না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। নিজের মনে। হৃদয়ের রক্ত গরম হয়ে গেল। তার নিজের ভেতরেই অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছিল। সে তাড়াতাড়ি নিচে নেমে মায়ার পাশে গিয়ে দাঁড়ালো। আপু বিয়ে করবে? এটা তো অসম্ভব। তুই চুপ কর। না, চুপ করব না। আমি আপুর ছোট ভাই, আমারও কিছু কথা বলার আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে কষ্টের অভিনয় করে বলল, আপু বিয়ে করে চলে গেলে আমি একা হয়ে যাব। আমি কার সাথে দুষ্টুমি করব, কার সাথে ঝগড়া করব? ওরে পাগল ছেলে, সব মেয়েকেই একদিন না একদিন বিয়ে করতে হয়। কিন্তু আপুর বিয়ে এত তাড়াতাড়ি কেন? তুই আবার এত কথা বলছিস কেন? এটা আমার জীবন। তাহলে আমি তো কাল ছেলেটার সামনে গিয়ে বলে দিতে পারি আপু বাসার ভেতরে খুব দুষ্টু কাজ করে। কি? তুই কি বলতে চাচ্ছিস? যেমন ধরো গতকাল রাতে কি করেছিলে সেটা তো আমি জানি। মায়া হৃদয়কে এক দৃষ্টিতে তাকিয়ে দেখল। সে তার দিকে ধেয়ে গিয়ে হৃদয়ের কানের নিচে একটা চাপ দিয়ে বলল, তুই যদি একটা শব্দ বের করিস তাহলে তোর জন্য ভালো হবে না। আপু তুমি কি সত্যি আমাকে থামাতে পারবে? পরদিন সকাল থেকেই বাসায় হুলস্থুল পড়ে গেল। লাইলা আহমেদ ঘরদোর পরিষ্কার করছেন, রান্নাঘরে কাজের লোকেরা ব্যস্ত, আর মায়া নিজের ঘরে চুপচাপ বসে আছে। আমি এই বিয়ে কিছুতেই করব না, কিন্তু কিভাবে আটকাবো? নিজের মনে। ঠিক তখনই সে খেয়াল করলো হৃদয় কোথাও নেই। ওর দুষ্টু বুদ্ধি থাকলে কিছু একটা করবেই। হৃদয় তখন বাইরে গিয়ে একটা মিশনে নেমেছে। ছেলেটার সম্পর্কে কিছু তথ্য জোগাড় করে তার ফোন নাম্বার জোগাড় করলো, তারপর ফোন দিল। ভাই, আমি মায়ার ছোট ভাই বলছি। ও, বলুন, কিছু দরকার? ভাই, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। কি কথা? আপনার জন্যই বলছি, দয়া করে আমার আপুর কাছ থেকে দূরে থাকুন। কেন? আমার আপু খুবই বদমেজাজি। সে রেগে গেলে বাসার সবাই পালিয়ে যায়।
আপনাকে বিয়ের পর হয়তো সকালে চা চাইতে গিয়ে আপনি নিজেই গরম পানি হয়ে যাবেন। তোমারটাই খারাপ। আপনি তো এত ভালো মানুষ, শান্ত স্বভাবের। আমার আপুর কাছে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। আপনি বিয়ের প্রসঙ্গটি বাতিল করুন। দুপুরের পর অতিথিরা এসে হাজির। মায়া চুপচাপ বসে আছে, কিন্তু তার মনে অস্থিরতা। এই যে আসুন আসুন, এই হচ্ছে আমার মেয়ে মায়া। ছেলেটি সামনে আসতেই সবাই অবাক। তার মুখ ফ্যাকাশে, যেন কোনো বড় বিপদ ঘটে গেছে। আমি বিয়ে করতে পারবো না। কি বললে? এমন কি হলো? আমি শুনেছি মায়া আপু খুব রাগী, বিয়ের পর আমার জীবনটা নরকে পরিণত হবে। কি? হৃদয় পাশে দাঁড়িয়ে শয়তানি হাসি দিল প্ল্যান একদম পারফেক্ট। নিজের মনে। হৃদয়, এটা তুই করেছিস? আমি না আপু, আমি তো কিছু করিনি। ঠিক আছে, তুই যদি না করিস তাহলে ফোনটা দেখি কে করেছে। ঠান্ডা ঘামে ভিজে গেল হৃদয়। মানে? মায়া সামনে এগিয়ে এসে হৃদয়ের কানের নিচে টিপে ধরল। তুই শেষ, আজ তোকে ছাড়বো না। হৃদয় তখনই দরজার দিকে দৌড় দিল। বাঁচাও, আপু খেয়ে ফেলবে। হৃদয় দরজার দিকে দৌড় দিয়েছে, আর মায়া পেছন পেছন। পুরো বাসায় ছুটাছুটি লেগে গেছে। অতিথিরা একে অপরের দিকে তাকিয়ে বিস্মিত। এই ছেলে মেয়েদের কি হয়েছে? আমি বুঝতে পারছি না, হৃদয় পালাচ্ছে কেন? হৃদয় দৌড়ে সোজা বারান্দায় উঠে গেল, কিন্তু মায়া এত সহজে ছাড়ার মেয়ে নয়। সে এক লাফে হৃদয়ের গলায় শার্ট ধরে ফেলল। আজ তোর বাঁচার উপায় নেই। আপু, আমি তোকে বাঁচানোর জন্যই এসব করেছি। তুই তো বিয়ে করতে চাইছিলি না, তাই আমি ছোট ভাই হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি কি তোর দায়িত্বে আছি? ছোট ভাইয়ের দায়িত্ব বড় বোনের জীবন নষ্ট হতে না দেওয়া। মায়ার রাগে হৃদয়ের কানের নিচে খামচে ধরল। ও মা গো, কানে তো একটা কিছু আছে, টানিস না। তোর সাহস কেমন আমার নামে বাজে কথা বললি? আমাকে রাগী বানালি? আরে আপু, তুই তো সত্যিই রাগী। এই যে এখনই তো আমার গলা ছিঁড়ে ফেলবি। এদিকে মায়ার বাবা মা অতিথিদের সামলাতে ব্যস্ত। ছেলেটি ইতিমধ্যে পানি খেতে খেতে অস্থির হয়ে পড়েছে। সে তো ভাবতেই পারেনি যে একটা মেয়ে দেখতে এসে এমন মারামারি দেখা লাগবে। আপনার মেয়ের কি মেজাজ একটু বেশি? আসলে ও তো এমন নয়, মানে মাঝে মাঝে একটু রাগ করে। হ্যাঁ, কিন্তু এমন কিছু নয় যে। না না, আমি আসলে ভয় পাই না। আমি শুধু নিশ্চিত হতে চাই যে আমি সত্যি বিয়ের জন্য প্রস্তুত কিনা। অতিথিরা চলে গেলে মায়া এসে বসলো সোফায়। মাথা গরম হয়ে আছে। তার মনে হচ্ছে হৃদয়কে একটা শিক্ষা দেওয়া দরকার। এবার একটা ভালো শিক্ষা দেব। নিজের মনে। হৃদয় তখন খুশি মনে নিজের রুমে ঢুকছে। হঠাৎ পেছন থেকে মায়ার গলা শুনল। হৃদয়, তোকে কি হলো? একটা গিফট দেব, চোখ বন্ধ কর। সত্যি? চোখ বন্ধ কর। হৃদয় খুশি মনে চোখ বন্ধ করলো। ঠিক তখনই মায়া এক গ্লাস পানি নিয়ে তার মাথায় ঢেলে দিল। আরে এ কি? এটা তোর জন্য বিশেষ পুরস্কার। আপু, আমি তোকে বাঁচালাম আর তুই আমাকে শাস্তি দিচ্ছিস? তুই যদি আরেকবার আমার নামে বাজে কথা বলিস, আমি তোর ফোনে লক দিয়ে দেব, যাতে তুই আর গেম খেলতে না পারিস। আপু, এটা অন্যায়। আর তুই যা করেছিস সেটা নেয়। হৃদয় রাগে গাল ফুলিয়ে বসে থাকলো, আর মায়া বিজয়ীর হাসি দিল। কিন্তু ও কি জানে, হৃদয় অত সহজে হেরে যাওয়ার ছেলে নয়। সে নিশ্চয়ই আবার নতুন কিছু করার প্ল্যান করছে। হৃদয় রাগে গাল ফুলিয়ে বসে আছে, আর মায়া বিজয়ের হাসি দিচ্ছে। কিন্তু হৃদয় এত সহজে হেরে যাওয়ার ছেলে নয়। সে চুপচাপ বসে থাকলেও তার মাথায় নতুন একটা চাল খেলে যাচ্ছে। আপু আমাকে অপমান করলো, এটা কি সহ্য করা যায়? একদমই না। এবার এমন একটা চাল দিব যে নিজেই ফেঁসে যাবে। নিজের মনে। হৃদয় ধীরে ধীরে হাসতে লাগলো। সে হাসি দেখে মায়ার মনে সন্দেহ হলো। তোর মাথায় আবার কি চলতেছে? কিছু না আপু, আমি তো ভাবছিলাম তোর বিয়ে যদি ঠিক হয়ে যায় তাহলে তো আমি একদম একা হয়ে যাব। তোর নাটক থামা দরকার। আমি জানি তুই আবার কিছু একটা প্ল্যান করছিস। আপু, তুই কিভাবে ভাবলি যে আমি কিছু প্ল্যান করব? আমি তো তোর ছোট ভাই, তোকে নিয়ে ভাবা আমার দায়িত্ব। তোর দায়িত্ব নিয়ে আমি ভয় পাই। আগে বল, তুই এবার কি করতে চাস? আমি কিচ্ছু করব না আপু। তুই আমাকে অপমান করেছিস, আমার মাথায় পানি ঢেলে দিয়েছিস। এখন আমি শুধু তোর জন্য শুভকামনা করব। তোর বিয়ে ভালোভাবে হোক, আমি এই চাচ্ছি। হৃদয়ের মুখে এমন শান্ত কথা শুনে মায়া আরো বেশি সন্দেহ করতে লাগলো। হৃদয়, তুই যদি কোনো চাল চালিস, আমি তোর জন্য এমন শাস্তি ঠিক করব যা তুই জীবনেও ভুলবি না। আমি কিছু করব না আপু, বিশ্বাস কর। মায়া এবার হৃদয়ের দিকে ভালো করে তাকালো।
ছেলেটাকে সত্যিই খুব শান্ত দেখাচ্ছে। এতক্ষণ তো একদমই স্বাভাবিক ছিল না। তাহলে কি ও সত্যিই হাল ছেড়ে দিয়েছে? কিন্তু হৃদয় যে খুব ভালো অভিনেতা, সেটা কি মায়া জানে? পরের দিন সন্ধ্যায় অতিথিরা আবার এলেন। ছেলেটি, তার মা বাবা সবাই এসেছে মায়াকে আনুষ্ঠানিকভাবে দেখতে। বাসার সবাই ব্যস্ত। মায়ার মা বাবা অতিথিদের অভ্যর্থনা করছে। আসুন আসুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো, আসুন বসুন। সবাই বসে কথা বলছে, কিন্তু হৃদয় নেই। মায়ার কপালে ভাঁজ পড়ল। এই দুষ্টু কোথায় গেল? নিশ্চয়ই আবার কিছু একটা করছে। ঠিক তখনই ছেলেটি একটু লজ্জা নিয়ে বলল, মায়াকে কি দেখা যাবে? এই কথা শুনেই হৃদয় হঠাৎ কোথা থেকে এসে হাজির। তার মুখে রহস্যময় হাসি। মায়াকে দেখতে চান? অবশ্যই দেখা যাবে, কিন্তু আগে একটা ছোট্ট সত্য আপনাকে জানানো দরকার। সত্য? কি সত্য? আপনারা কি জানেন আমার আপু একটু অন্যরকম? হৃদয়, তুই চুপ কর। আপু, আমি তোর জন্যই বলছি। আমি তো চাই না তোর কিছু লুকোনো থাকুক। সবাই কৌতূহলী হয়ে গেল। মায়ার রাগে গা গরম হয়ে যাচ্ছে, কিন্তু অতিথিদের সামনে কিছু বলতে পারছে না। মানে অন্যরকম মানে কি? মানে আপু আসলে খুব দুষ্টু। ছোটবেলায় সে আমাকে মারতো, রেগে গেলে বালিশ ছুঁড়ে মারতো, আর মাঝে মাঝে কাচের গ্লাসও ভাঙতো। এই কথা শুনে সবাই মায়ার দিকে তাকালো। ছেলেটি একটু অস্বস্তিতে পড়ল। আপনি কি সত্যিই এত রাগী? না না, হৃদয় মিথ্যা বলছে। আপু, তুই কেন সত্য লুকাচ্ছিস? আমি তো জানি তুই গতকালও আমার মাথায় পানি ঢেলে দিয়েছিলি। সবাই হাসি চেপে রেখেছে। ছেলেটির মা একটু মুচকি এসে বলল, তাহলে তো তুমি বেশ মজার মেয়ে। আমি আসলে উফ, হৃদয়, তুই যদি এক্ষুনি চুপ না করিস তাহলে পরে তোকে দেখে নেব। আরে আপু, তুই তো সবসময়ই আমায় দেখে নিস। আমি তো একটু মজা করলাম। সবাই বুঝে ফেলেছে হৃদয় মজা করছিল। মায়া রেগে গেলেও অতিথিরা হাসতে শুরু করলো। পরিবেশ হালকা হয়ে গেল। আসলে রাগ থাকা খারাপ কিছু না, তবে হৃদয়কে দেখেই মনে হচ্ছে এটা একটা মজার পরিবার। আহা, এটা সত্যি। অতিথিদের সঙ্গে কথা শেষ হওয়ার পর সবাই বিদায় নিল। মায়া মনে মনে ঠিক করে ফেলল, এবার হৃদয়কে আমি এমন একটা শিক্ষা দিব যে সে জীবনভর মনে রাখবে। নিজের মনে। মায়া আস্তে আস্তে হৃদয়ের দিকে তাকালো, আর হৃদয় সেটা দেখে একটু পিছিয়ে গেল। আপু, তুই এত সুন্দর করে তাকাচ্ছিস কেন? তোর জন্য একটা বিশেষ পুরস্কার আছে। না আপু, আমি আর কিছু চাই না। আমার জীবন ভালো আছে। মায়া ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর হঠাৎ হৃদয়ের হাত চেপে ধরে টেনে নিয়ে গেল তার রুমের দিকে। আরে আমি তোকে কিছু বলিনি। আমাকে কেন নিয়ে যাচ্ছিস? তুই যে চালবাজি করলি তার ফলাফল এখনই পাবি। মায়ার আগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো। অন্যদিকে হৃদয় নিচে দাঁড়িয়ে মুচকি হেসে নিজের চাল সফল হওয়ার আনন্দ নিচ্ছিল। কিন্তু সে জানতো না মায়া এত সহজে হার মানবে না। হৃদয়, তোর এসব চালাকি আমি বুঝতে পারছি। আন্টি, আমি তো কিছুই করিনি। ঠিক বলেছো লায়লা, এই পিচ্চিটা দিন দিন বেশি চালাক হয়ে যাচ্ছে। আঙ্কেল, আমি তো শুধু আপুকে একটু সাহায্য করছি। এর আগে কিছু জিনিস তো জানা দরকার, তাই না? মায়ার আম্মু দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন হৃদয় হয়তো মজা করেই এসব করছে, কিন্তু তার মাথার মধ্যে কোনো একটা প্ল্যান ঘুরছে। ঠিক তখনই মায়া দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। মা, আমি এটা কিছুতেই হতে দেব না। কি হতে দিবে না? এই বেয়াদবটা হৃদয়ের দিকে ইশারা করে। কাল অতিথিদের সামনে এমন কিছু বলে দেবে যাতে আমি বিয়ে করতে না চাই। আপু, তোমার বিশ্বাস এত কম? আমি কি সত্যি এমন কিছু করতে পারি? তুই পারিস, আর আমি এটা হতে দেব না। মায়া এবার সরাসরি ইকবাল আহমেদের দিকে তাকালো। বাবা, তুমি কি সত্যিই চাও আমি বিয়ে করি? মায়া, তোমার ভালোই তো চাই। তুমি কি সারা জীবন বাবার বাড়িতে থাকবে নাকি? তাহলে আমার মতামত শুনতে হবে। ঠিক আছে, তোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না। এভাবে তো মজাটাই মাটি হয়ে গেল। নিজের মনে মায়া এবার শান্ত হলো, কিন্তু তার মনের ভেতরে কেমন একটা অস্বস্তি কাজ করছিল। অন্যদিকে হৃদয় নিজের মনে নতুন একটা চাল চালার পরিকল্পনা করছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও হৃদয়ের মাথায় চিন্তার ঝড় বয়ে যাচ্ছিল। সে কোনোভাবেই মায়ার বিয়েটা হতে দেবে না, কিন্তু কিভাবে? কিছু একটা করতেই হবে। পরের দিন সকালেই বাড়িতে অতিথিরা আসবে।
সবাই ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু হৃদয়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসে গেল। কালকের অতিথিদের সামনে এমন কিছু করব যাতে আপুর বিয়ে ভেস্তে যায়। নিজের মনে। অন্যদিকে মায়া এখনো ঘুম থেকে ওঠেনি। সকালে সকালে মায়ার আম্মু এসে মায়াকে ডাক দিলেন। মায়া, ওঠ, আজকে অনেক কাজ আছে। মা আর একটু ঘুমাই। বিছানার চাদর টেনে নিয়ে। একদম না, তোর জন্য পাত্রপক্ষ আসছে আর তুই এখনো ঘুমাচ্ছিস? মা আমি বলেছি না আমি এই বিয়ে করব না। হঠাৎ উঠে বসে মায়ার আগে ফুঁসছিল। সে চাইছিল কোনোভাবেই এই প্রস্তাবটা যেন বাস্তবায়িত না হয়। আপু, সকাল সকাল এত রাগ কিসের? তুই চুপ করবি? না, বরং তোকে সাহায্য করতে এসেছি। সাহায্য কিরকম? তুই চাইলে আমি এমন একটা কাজ করতে পারি যাতে পাত্রপক্ষ তোকে দেখতে এসেই পিছিয়ে যাবে। তুই আবার কি করতে যাচ্ছিস? সেটা তো এখন বলবো না, দেখলেই বুঝবি। মায়া হৃদয়ের মুখ দেখে বুঝতে পারছিল ওর মাথায় নিশ্চয়ই কোনো দুষ্টু প্ল্যান আছে, কিন্তু সে হৃদয়ের উপর একটুও ভরসা করতে পারছিল না। ঠিক তখনই মায়ার আব্বু এসে বললেন, মায়া, তোর সব জামাকাপড় রেডি রাখ, অতিথিরা এসে পড়বে। বাবা আমি জানি তুই এখনো রাজি হসনি, কিন্তু অন্তত দেখে তো নে ছেলেটাকে। মায়া চুপ করে গেল। সে জানতো বাবার সামনে বেশি কথা বলা যাবে না। অন্যদিকে হৃদয় নিজের প্ল্যান বাস্তবায়নের জন্য সুযোগ খুঁজতে লাগলো। বিকেল হতেই অতিথিরা এলো। বড়লোক পরিবার, ছেলেটাও দেখতে ভালোই। সবাই হাসি মুখে কথা বলছে, কিন্তু হৃদয় এখনো অপেক্ষায় আছে কখন তার চাল চালবে। তখনই এক অদ্ভুত কাণ্ড ঘটল এখনই সময়। নিজের মনে। অতিথিরা যখন মায়াকে দেখার জন্য অপেক্ষা করছিল, তখন হৃদয় সামনে গিয়ে বলল, আচ্ছা, একটা কথা জানেন, আপু কিন্তু খুব দুষ্ট। হৃদয়, কি বলছো? আমি সত্যি বলছি, আপনি যদি আমার আপুকে বিয়ে করেন তাহলে 1 সপ্তাহের মধ্যেই পালিয়ে যাবেন। হৃদয় তুই যদি একটা শব্দও বলিস তাহলে। আপু বাসায় সবার উপরে রাজত্ব করে, বাবা মা পর্যন্ত ওর সামনে কিছু বলতে পারে না। আর রাগ উঠলে একবার আমাদের কুকুরটাকে এমন ধমক দিয়েছিল, বেচারা 3 দিন ভয়ে খাবার পর্যন্ত খায়নি। গোটা ঘর নীরব হয়ে গেল। অতিথিরা কিছুটা অস্বস্তিতে পড়ল। মায়ার আগে কাঁপতে লাগলো। হৃদয় তুই শেষ। মায়ার আগে ফেটে পড়ছে, তার পুরো শরীর কাঁপছে। হৃদয়ের কারণে পাত্রপক্ষের সামনে তার মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেছে। অন্যদিকে হৃদয় খিলখিল করে হাসছে, যেন এটা কোনো ব্যাপারই না। অতিথিরা একে অপরের দিকে তাকাচ্ছে, কিছুটা অস্বস্তি বোধ করছে। মায়ার আব্বু আর মায়ার আম্মু পুরো পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, কিন্তু মায়ার চোখ শুধু হৃদয়ের দিকেই। হৃদয় তুই শেষ। আপু, সত্যিটা বললেই যদি এত রেগে যাও তাহলে কি হবে? মায়া, এই আচরণ কি? মায়া চুপ করে গেল, কিন্তু তার রাগ কমেনি। অতিথিরা কিছুক্ষণ চুপচাপ ছিল। তারপর পাত্রের মা একটু কাশি দিয়ে বললেন, আসলে মেয়েটা খুব স্পষ্ট বাসি মনে হচ্ছে। হ্যাঁ, একটু জেদি, তবে এতে তো তেমন সমস্যা নেই। আমিও কিন্তু একটু একরোখা। মায়া অবাক। এত কিছু হওয়ার পরেও তারা বিয়েতে রাজি, তাহলে কিভাবে এ বিয়ে আটকাবে? এদিকে হৃদয় একটু চিন্তায় পড়ে গেল। সে ভেবেছিল তার এই ছোট্ট চালেই পুরো বিয়ে ভেস্তে যাবে, কিন্তু ব্যাপারটা যেন আরো উল্টে গেল। মানে সবাই এখন আবার হাসি ঠাট্টা করছে। অতিথিরা নিজেদের মধ্যে গল্পে মেতে উঠেছে, কিন্তু মায়ারও মন খারাপ। তার চোখে জল চলে এলো। কেন আমার ইচ্ছার বিরুদ্ধে সবাই আমাকে এই বিয়েতে জোর করছে? আমি কি মানুষ না? আমার কোনো পছন্দ নেই? নিজের মনে। মায়া চুপচাপ উঠে চলে গেল নিজের ঘরে। সে দরজা বন্ধ করে দিল, কাউকে কিছু বলল না। আপু সত্যি কষ্ট পাচ্ছে। নিজের মনে। হৃদয় এবার সত্যিই চিন্তায় পড়ে গেল। সে মায়াকে মজা করে বিরক্ত করতে ভালোবাসে, কিন্তু তার কষ্ট দেখে ভালো লাগছে না। সে ধীরে ধীরে মায়ার রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আপু দরজা খুলো। তোর জন্যই আজ আমার এত অপমান হলো। ভেতর থেকে, প্লিজ দরজা খুলো, কথা বলো। কিছুক্ষণ চুপ থাকার পর মায়া দরজা খুলে দিল। চোখে মুখে রাগ আর কষ্ট একসাথে মিশে আছে। তুই কি জানিস আজ আমার কত খারাপ লাগছে? জানি। তুই আমার সাথে এমন করলি কেন? কারণ আমি চাই না তুই জোর করে বিয়ে করিস। একটু চুপ থেকে, কি? হ্যাঁ, আমি তো জানি তুই এই বিয়ে করতে চাস না, তাই আমি চেয়েছিলাম যাতে ওরা নিজেরাই প্রস্তাব ফিরিয়ে নেয়, কিন্তু আমার চাল উল্টে গেছে।
তাহলে তুই সত্যি আমার পক্ষে ছিলি? আহাহা। আরে হ্যাঁ, আমি তো তোর ভাই, আমি কি চাইবো তুই কষ্ট পাস? মায়ার চোখ ভিজে এলো। সে ধীরে ধীরে হৃদয়ের দিকে এগিয়ে গেল, তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ধন্যবাদ রে। ও আপু, কবে থেকে এত ইমোশনাল হলো? চুপ কর। মায়া হৃদয়কে জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। ওর চোখে জল, মনটা হালকা হয়ে গেছে। সে বুঝতে পারছে হৃদয় আসলে তার পাশে আছে। তাকে নিয়ে মজা করলেও সত্যিকারের বিপদে সে সব সময় রক্ষা করতে চায়। কিন্তু সমস্যা একটাই, এখনো পর্যন্ত পাত্রপক্ষ বিয়ে ভাঙার কোনো ইঙ্গিত দেয়নি। এবার এমন কিছু করতে হবে যাতে ওরা নিজেরাই চলে যায়। নিজের মনে মায়া ধীরে ধীরে হৃদয়কে ছেড়ে দিল। এখন কি হবে? ওরা তো এখনো রাজি। ভাবতে হবে। ঠিক তখনই বাইরে থেকে মায়ার আম্মুর ডাক শোনা গেল। মায়া, হৃদয়, তোমরা কোথায়? মা ডাকছে। চল দেখি এবার কি ঝামেলা। ঠিক তখনই বাইরে থেকে মায়ার আম্মুর ডাক শোনা গেল। দুজনেই দ্রুত নিচে নেমে এলো। নিচে এসে দেখে পাত্রপক্ষ হাসি মুখে বসে আছে, যেন কিছুই হয়নি। আমি মনে করি আজকের আলোচনা বেশ ভালোভাবেই হলো। হ্যাঁ, মায়াকে আমাদের পছন্দ হয়েছে। আমি তো একদম রাজি। মায়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এরা এখনো বিয়ের জন্য এত উৎসাহ দেখাচ্ছে, ওদিকে হৃদয়ের মাথায় রাগ চড়ে গেল। আচ্ছা, একটা কথা বলবেন, আপনারা কি জানেন আমাদের মায়া খুবই অদ্ভুত মেয়ে? হৃদয়, তুই আবার কি বলছিস? সত্যি বলছি, আপু খুব অদ্ভুত। মানে ও রাতে ঘুমানোর সময় উঠে উঠে গান গায়। সেটা আবার কেমন অভ্যাস? আপু মাঝরাতে উঠে খুব জোরে জোরে গান গায়। এত জোরে গায় যে পাশের বাসার লোকজন পর্যন্ত উঠে যায়। হৃদয়, তুই তোর মৃত্যুকে ডেকে আনছিস। পাত্রের মা বাবা একটু চিন্তিত হয়ে পড়ল। তাহলে কি বিয়ের পর মাঝরাতে কনসার্ট শুনতে হবে? শুধু গান নয়, মাঝে মাঝেও দেয়ালের সাথেও কথা বলে। হৃদয়, তোর শেষ সময় এসে গেছে। হ্যাঁ, ও মাঝরাতে দেয়ালের দিকে তাকিয়ে বলে, তুইও আমার শত্রু। তারপর দেয়ালের দিকে বালিশ ছুঁড়ে মারে। পাত্রপক্ষ এবার সত্যি সত্যি অস্বস্তিতে পড়ে গেল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। এদিকে মায়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে উঠে গিয়ে হৃদয়ের কানে নিচে একটা মোক্ষম চিমটি কেটে দিল। তুই যা বলছিস তুই নিজেই জানিস না তুই কি বলছিস। ও আপু, একটু ধৈর্য ধরো, আমি তোমার ভালোর জন্যই বলছি। মায়া, কি হচ্ছে এসব? আসলে একটু সময় নিতে পারি? হ্যাঁ, আমার বিষয়টা নিয়ে আরো ভাবতে চাই। এই কথা শুনে মায়া যেন একটু স্বস্তি পেল। অন্তত এখনই বিয়েটা হচ্ছে না। এদিকে পাত্রও যেন একটু চিন্তায় পড়েছে। তাহলে আমরা পরে জানাচ্ছি। সোজা হয়ে বসে পাত্রপক্ষ আস্তে আস্তে বিদায় নিল। তারা চলে যাওয়ার পর মায়া একটা বড় নিঃশ্বাস ফেলল। তবে তার পরক্ষণেই রাগ ফিরে এলো। সে দ্রুত হৃদয়ের দিকে ঘুরে দাঁড়ালো। হৃদয়, তুই এবার তো শান্তি পেলাম। এত বড় নাটক করলি, তোর সাহস হয় কিভাবে? আপু, তোমার জন্যই তো করলাম। তুই জানিস আমি তোর কি করব? আপু, একটু ঠান্ডা হও। তুই শেষ। মায়া তাড়া করে হৃদয়কে ধাওয়া করলো। হৃদয় প্রাণপণে দৌড়াচ্ছে, মায়া তার পেছনে। এদিকে মায়ার আম্মু আর মায়ার আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে এই দৃশ্য দেখছে। মায়ার আম্মু ধীরে ধীরে বললেন, এরা আসলেই বড় হয়েছে তো, নাকি এখনো বাচ্চা রয়ে গেছে? মনে হচ্ছে এখনো বাচ্চা। অবশেষে মায়ার বিয়ের চাপ কিছুটা কমলো। কিন্তু এই নাটকে সেই সেখানেই নয়। মায়া আর হৃদয়ের দৌড়াদৌড়ি শেষ হতে না হতেই লাইলা আহমেদ গম্ভীর গলায় ডাক দিলেন, তোমরা কি ছোট বাচ্চা নাকি এই বয়সে এভাবে দৌড়াদৌড়ি করছো? মা, তুমি জানো না হৃদয় কি করেছে? আরে আমি তো তোমার উপকারই করলাম। সত্যি বলতে, তোমার নাটক না করলে এখন এই বিয়ের দিন ঠিক হয়ে যেত। কিন্তু বাবা, এত বড় মিথ্যে নাটক করার দরকার ছিল? আমি দেওয়ালের সাথে কথা বলি, মাঝরাতে গান গাই, এগুলো কি ধরনের কথা? শোনো আপু, ওরা যদি সত্যি তোমাকে পছন্দ করতো তাহলে এসব শুনেও থেকে যেত। কিন্তু ওদের মন এতই নড়বড়ে যে এটুকুতেই দৌড় দিল। মায়া একটু চুপ করে গেল। কথাটা সত্যি। ওরা যদি মায়াকে সত্যিই ভালোবাসতো তাহলে এসব কথা শুনেও বুঝতে চাইতো। কিন্তু তারা একটু সন্দেহ হতেই সরে গেল। ঠিক তখনই মায়ার ফোন বেজে উঠল। কে ফোন করেছে? ফোন হাতে নিয়ে দেখে নাও, হয়তো আবার পাত্রপক্ষের কেউ। উকি দিয়ে
মায়ার ফোনের স্ক্রিনে নম্বর দেখে অবাক হয়ে গেল। এটা কোনো অচেনা নম্বর। সে একটু দ্বিধা করে ফোন ধরল। হ্যালো। আপনি মায়া আহমেদ? জি, কে বলছেন? আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আপনার বিয়ে ঠিক হওয়া পরিবারের সম্পর্কে কিছু জানেন? মানে আপনি কে? আমি শুধু একজন শুভাকাঙ্ক্ষী। আপনার সম্ভাব্য আপনার হবু বর সম্পর্কে একটু খোঁজ নিন, কারণ সে মোটেও সোজাসাপটা মানুষ নয়। মায়ার শরীর হঠাৎ কেঁপে উঠল। হৃদয় ইকবাল আহমেদ আর লাইলা আহমেদও মায়ার অভিব্যক্তি দেখে কৌতূহলী হয়ে উঠল। কি হয়েছে আপু? কে ফোন করেছিল? কেউ একজন বলল পাত্রটা ভালো মানুষ না। কি বললে? সে বলল ওর ব্যাপারে ভালো করে খোঁজ নিতে। সবাই একে অপরের দিকে তাকালো। সত্যিই কি এই বিয়ের পাত্র সম্পর্কে কিছু লুকানো আছে? হৃদয়ের মনে হলো ব্যাপারটা হালকাভাবে নেওয়া উচিত হবে না। আপু, নম্বরটা আমাকে দাও, আমি একটু দেখি। এই যে নাও। ফোন এগিয়ে দিয়ে হৃদয় দ্রুত নাম্বারটা টুকে নিয়ে নিজের পরিচিত কয়েকজন বন্ধুর সাথে শেয়ার করলো। তার বন্ধুরা অনেকেই গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে, হ্যাকিং জানে। একটু পরেই একটা রিপ্লাই এলো। আপু, নম্বরটা ট্রেস করে দেখা গেছে এটা কোনো সাধারণ মানুষের নম্বর না, এটা একটা অস্থায়ী সিম। কি? তাহলে ব্যাপারটা সিরিয়াস। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সবাই চমকে তাকালো। মায়ের আব্বু এগিয়ে গিয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে পাত্রপক্ষের এক আত্মীয়, যার মুখ ভর্তি উদ্বেগ। আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। কি তথ্য? আপনার মেয়ের জন্য যে ছেলেটা পছন্দ করা হয়েছে সে মোটেও সুবিধার নয়, ভালো নয়। সে এর আগেও 3বার বিয়ে করেছে, আর প্রতিবার তার স্ত্রী নিখোঁজ হয়ে গেছে। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। আমি বলছিলাম কিছু একটা গড়বড় আছে। ঘুষি মেরে। এর মানে আমাদের মায়াও বিপদে পড়তো? হ্যাঁ, তাই বলছি, দ্রুত বিয়ের কথাবার্তা বাতিল করুন। এটাতে এক মুহূর্ত দেরি করব না। মায়ের আব্বু সাথে সাথেই ফোন বের করে পাত্রপক্ষকে ফোন করলেন। শুনুন, আমরা এই বিয়ে করছি না। কেন? কি হয়েছে? আমরা সব জেনেছি আপনার ছেলে একজন প্রতারক। আপনি ভুল বুঝছেন। ভুল কিছু বুঝছি না, আর আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই না। ফোনটা কেটে দেওয়ার পরে ঘরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই যেন শকড হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। আপু, তোর জন্য আমি সত্যি চিন্তিত ছিলাম। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আলতো করে মাথায় হাত রেখে। কিন্তু এই পাত্রটা আমাদের কাছে কে পাঠিয়েছিল? এর পেছনে কি কোনো গভীর রহস্য আছে? ঘরের ভেতরে থমথমে নীরবতা নেমে এসেছে। সবাই যেন চুপচাপ বসে চিন্তায় ডুবে গেছে। মায়ের আব্বু এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছেন। মায়ের আম্মু মাঝে মাঝে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মায়া চুপ করে বসে আছে, যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না কি হতে পারতো আর কি হলো। হৃদয় একদিকে ফোন হাতে নিয়ে কিছু একটা খুঁজছিল। তার চোখে সেই স্বাভাবিক দুষ্টুমি নেই, বরং গভীর কিছু ভাবছে বলে মনে হচ্ছে। আপু, কিছু একটা গড়বড় আছে। মানে এই ছেলেটাকে কি এমনি এমনি আমাদের সামনে নিয়ে আসা হয়েছিল, নাকি কেউ পরিকল্পিতভাবে পাঠিয়েছে? তুমি ঠিকই বলেছ। আমাদের এতদিন ধরে কিভাবে খোঁজ করে একজন প্রতারক পাঠানো হলো? তাহলে কি কেউ ইচ্ছে করেই আমাদের বিপদে ফেলতে চেয়েছিল? হৃদয় চিন্তিত চোখে ফোনের স্ক্রিনে কিছু একটা খুঁজছিল। সে দ্রুত তার পরিচিত কিছু লোককে মেসেজ পাঠালো। কিছুক্ষণ পরেই তার ফোনে একটা রিপ্লাই এলো। আমি ঠিকই ভেবেছিলাম। কি জানলি? এই ছেলেটা আমাদের কাছে পাঠানোর পেছনে একটা বড় খেলা আছে। বলো, কি জানলে? এই ছেলেটার পেছনে একটা গ্যাং কাজ করছে, যারা ধনী পরিবারের মেয়েদের টার্গেট করে, বিয়ের নামে প্রতারণা করে, তারপর তাদের নিখোঁজ করে দেয়। কি? তাহলে আমাকে হাত দিয়ে মুখ চেপে। হ্যাঁ আপু, তোর টার্গেট হওয়ার সম্ভাবনা ছিল। ঘরের ভেতরে সবাই চুপচাপ বসে আছে। কেউ যেন বিশ্বাস করতে পারছে না এত বড় একটা ষড়যন্ত্র তাদের পরিবারের বিরুদ্ধে হতে চলেছিল। আমরা কি পুলিশে জানাবো? ওরা আমার হাতে ধরা পড়ে গেছে। আমি ইতোমধ্যে তথ্য জোগাড় করে ফেলেছি। কিভাবে? আমি তো আর এমনি এমনি বসে থাকিনি। ওদের কল রেকর্ড, ট্রানজ্যাকশন ডিটেলস সব বের করে ফেলেছি। হৃদয়, তুমি এসব কিভাবে পারো? আমি যদি সব বলে দেই তাহলে সারপ্রাইজ থাকবে কোথায়? ঠিক তখনই দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। এবার আবার কে এলো? দরজা খুলবেন না, আগে জানুন কে এসেছে। হৃদয় ধীরে ধীরে দরজার ফুটো দিয়ে দেখল
বাইরের মানুষটা কে? সে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে উঠল। আরে পুলিশ এসেছে। কি? পুলিশ কেন এলো? কারণ আমি আগে থেকেই জানিয়ে রেখেছি। দরজা খুলতেই দুজন পুলিশ অফিসার ভেতরে ঢুকলো। আমরা শুনেছি আপনাদের সঙ্গে বড় একটা প্রতারণা ঘটনা ঘটতে যাচ্ছিল। জি, এবং আমাদের কাছে প্রমাণও আছে। কি প্রমাণ? এই দেখুন, ওদের সমস্ত কল রেকর্ড, মেসেজ, টাকা লেনদেনের তথ্য সব এখানে আছে। ফোন তুলে পুলিশ অফিসার ফোনটি নিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। চমৎকার, আমরা এবার ওদের ধরতে পারবো। আল্লাহ, এত বড় বিপদ থেকে বেঁচে গেলাম। সত্যি? তাহলে এই বিয়ে পুরোপুরি বাতিল। পুলিশ অফিসাররা বিদায় নেওয়ার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদয়, তুই সত্যিই আমার ভাই? আপু, আমি না থাকলে তোর কি হতো ভাবছিস? সত্যিই জানি না। পুলিশ অফিসাররা চলে যাওয়ার পর ঘরে চাপা উত্তেজনা রয়ে গেল। মায়ার আব্বু, মায়ার আম্মু সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও হৃদয় একটু স্বস্তি অনুভব করছিল। তার মনে হচ্ছে এই পুরো ঘটনার পেছনে আরো কিছু আছে। সে চুপচাপ বসে ফোনে কিছু একটা খুঁজতে লাগলো। মায়া তার পাশে বসে অবাক হয়ে তাকিয়ে রইল। এত চুপ কেন হৃদয়? মনে হচ্ছে এই ব্যাপারটা এখানেই শেষ নয়। তুমি কি বোঝাতে চাচ্ছ? এই গ্যাং তো অনেক পুরনো। এরা শুধু প্রতারণাই করে না, বড় বড় অপরাধের সঙ্গেও জড়িত। ফোনের স্ক্রিন দেখিয়ে। মানে এরা শুধু ধনী পরিবারের মেয়েদের ফাঁদে ফেলেই ক্ষান্ত হয় না, বরং আরও বড় কিছু করছে। কি করছে? কিডন্যাপিং। হ্যাঁ। ঘরের ভেতর মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। কি? তাহলে কি মায়ারও কোনো বিপদ হতে পারতো? হ্যাঁ, আপুকে যদি বিয়ে করতো তাহলে হয়তো ওকে তুলে নিয়ে যেত। আল্লাহ, আমি তো ভাবতেও পারছি না। সবাই যখন আতঙ্কে কথা বলছিল তখন হৃদয়ের ফোন বেজে উঠল। সে দ্রুত ফোনের স্ক্রিনের দিকে তাকালো। অজানা নম্বর। সে ফোনটি রিসিভ করলো। হ্যালো। তুমি তো আমাদের কাজটা নষ্ট করে দিলে। তুমি কে? সেটা জানার দরকার নেই, শুধু এটুকু মনে রেখো, আমরা সহজে হাল ছাড়ার মানুষ নই। ফোন কেটে গেল। হৃদয় কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা খেলে গেল। কে ছিল? গ্যাংয়ের কেউ। তাহলে ওরা এখনো আমাদের নজরে রেখেছে? হ্যাঁ, এবং এবার আমাকে আরও সতর্ক থাকতে হবে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সবাই চমকে উঠল। আবার কে এলো? হৃদয়, দরজা খুলছিস না? চিন্তা করবেন না, আমি বুঝে শুনেই খুলবো। হৃদয় ধীরে ধীরে দরজার ফুটো দিয়ে বাইরের দিকে তাকালো। এবার সে চমকে উঠল। দরজার বাইরে একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। লোকটি পরিপাটি পোশাক পরা, কিন্তু তার চোখের ভিতর একটা অদ্ভুত শীতলতা রয়েছে। আপনি কে? চিনতে পারছেন না? তুই চিনিস? মনে হচ্ছে চিনি। দরজা খুলতেই লোকটি ভেতরে ঢুকে এলো। আমি এসেছি সতর্ক করতে। সতর্ক করতে মানে? তোমাদের বিপদ এখনো কাটেনি। তুমি কি বলতে চাও? মায়াকে এখনো টার্গেট করা হয়েছে। একটু ঝুঁকে। কি? অপরিচিত লোকটির কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। ঘরের ভিতরে একটা চাপা উত্তেজনা তৈরি হলো। মায়া আতঙ্কিত চোখে হৃদয়ের দিকে তাকালো। মায়ার আম্মু ধীরে ধীরে একটা চেয়ারে বসে পড়লেন। মায়ার আব্বু চোখ সংকুচিত করে লোকটির দিকে তাকিয়ে রইলেন। তুমি আসলে কে, আর কিভাবে জানলে যে মায়া এতটা টার্গেট? আমি যদি বলি, তোমাদের শত্রুদের মধ্যে কেউ আমার চেনা। একটু ঝুঁকে। তাহলে কি তুমি আমাদের সাহায্য করতে এসেছো? হ্যাঁ, সেটাই বলতে পারেন। তবে আমি শুধু সতর্ক করতে এসেছি। এখন সিদ্ধান্ত তোমাদের হাতে। আমাদের কি করা উচিত? আপু, প্রথমত তোমার এখন একা বাইরে যাওয়া পুরোপুরি বন্ধ। হৃদয় ঠিক বলছে, কিন্তু এই ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া উপায় কি? একটি মাত্র উপায় আছে। কি উপায়? মায়ার দ্রুত বিয়ে হওয়ার দরকার। বিয়ে? কিসের বিয়ে? মায়া যদি কোনো নির্ভরযোগ্য শক্তিশালী হাতে বিয়ে হয়ে যায়, তাহলে জ্ঞান ওর দিকে হাত বাড়াতে পারবে না। এটা কি আসলে সমাধান হতে পারে? আমি নিশ্চিত না, তবে ওদের পরিকল্পনা বানচাল করার জন্য এটাও একটা উপায় হতে পারে। একটু থেমে। এই কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। মায়ার মধ্যে নীরবতা নেমে এলো। সবার মাথায় একই চিন্তা ঘুরছিল, মায়ার বিয়ে। কিন্তু কার সাথে? ঠিক তখনই মায়া মুখ তুলে তাকালো হৃদয়ের দিকে। তার চোখের ভেতর একটা অদ্ভুত দৃঢ়তা খেলে গেল। তাহলে আমি হৃদয়কেই বিয়ে করব। সবাই চমকে উঠল। কি বললে? মায়া, তুমি কি ঠিক বলছো? আপু,
এটা কি বলছো তুমি? আমি যা বলেছি সেটাই ঠিক, আমি হৃদয়কে বিয়ে করব। মায়ার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না, তার চোখের ভাষাও দৃঢ় ছিল। হৃদয় হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একটু হাসলো। তুমি কি নিশ্চিত? একদম নিশ্চিত। কিন্তু এটা কি সঠিক সিদ্ধান্ত হবে? বাবা, আমি জানি হৃদয় আমাকে সারা জীবন আগলে রাখবে, আর এই মুহূর্তে এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। মায়ার আম্মু একটু হাসলেন, যেন তিনিও মনে মনে এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। হৃদয়, তুমি রাজি তো? আমার আপু যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন আমার আপত্তি কোথায়? মায়ার আব্বু ধীরে ধীরে মাথা নাড়লেন আর বললেন, ঠিক আছে, যদি তোমরা দুজন রাজি থাকো তাহলে এই বিয়ে আমরা দ্রুতই সম্পূর্ণ করব। মায়া আর হৃদয়ের বিয়ের সিদ্ধান্ত যেন সবাইকে নতুন এক অনুভূতিতে ডুবিয়ে দিল। তবে এই সিদ্ধান্তের পরেই শুরু হলো প্রস্তুতি আর কিছু অনাকাঙ্ক্ষিত বাধা। যেহেতু সিদ্ধান্ত চূড়ান্ত, তাহলে আমাদের দেরি করা উচিত নয়, দ্রুত বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু আমরা জানি না ওরা এখন কি পরিকল্পনা করছে। এত তাড়াহুড়ো করলে কোনো বিপদ হবে না তো? আঙ্কেল আন্টি, আমি কথা দিচ্ছি আপু আর আপনাদের নিরাপত্তার জন্য আমি সব কিছু করব। আমাকে রক্ষা করার জন্য তোমার উপর আমার পুরোপুরি আস্থা আছে হৃদয়। মায়ার কথায় হৃদয়ের মুখেও একটা হাসি ফুটল, কিন্তু তার ভেতরেই একটা অজানা আশঙ্কা কাজ করছিল। তবে হৃদয় জানতো ওদের শত্রুরা এত সহজে হাল ছাড়বে না। পরদিন থেকেই শুরু হলো ধুমধাম আয়োজন। ইকবাল আহমেদ পরিচিত মোল্লাকে ডেকে আনলেন। বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। সিদ্ধান্ত হলো 3 দিনের মধ্যে বিয়ে হবে। ঘরে আনন্দের আমেজ থাকলেও বাইরে কেউ যেন ছায়ার মতো নজর রাখছিল। রনি, সবকিছু খেয়াল রাখছো তো? ভাই, বাড়ির চারিদিকে আমাদের লোকজন মোতায়েন আছে, কিন্তু আমি একটা ব্যাপার চিন্তিত। কি ব্যাপার? কাল রাতে এক অচেনা লোক বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। যখন আমরা কাছে যাই তখন এসে পালিয়ে যায়। তাহলে তো নিশ্চিত ওরা কিছু একটা করতে চাইছে। এই সময় মায়া এসে পাশে দাঁড়ালো। কি নিয়ে এত আলোচনা হচ্ছে? কিছু না আপু, শুধু নিরাপত্তার ব্যাপারে ভাবছিলাম। হৃদয়, আমার থেকে কিছু লুকিও না। ঠিক আছে আপু, তুমি যদি জানতে চাও তবে শোনো, আমাদের শত্রুরা এখনো ওত পেতে আছে। তাহলে কি বিয়ে নিয়ে কোনো ঝুঁকি থাকবে? আমি সেটা হতে দেব না। বিয়ের আগের দিন বিকেলে হৃদয় যখন নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করছিল, তখনই হঠাৎ খবর এলো মায়া নিখোঁজ। ভাই, মায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? সবাই তোলপাড় হয়ে গেল। আমার মেয়েটাকে কে নিয়ে গেল? আমি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ লাগবে না আঙ্কেল, আমি নিজেই মায়াকে খুঁজে বের করব। মাত্র 1 ঘন্টার মধ্যেই হৃদয় একটা ফোন কল পেল। মায়াকে ফেরত চাইলে বিয়েটা বাতিল করো। কে তুমি? চিন্তা হবে না, শুধু শর্ত মানো। আমি তোমাদের শেষ করে দেব। হৃদয় এক মুহূর্তও দেরি করল না। রনির নেতৃত্বে তার দল ছুটে গেল শত্রুদের খুঁজতে। অবশেষে এক পরিত্যক্ত গুদাম ঘরে খুঁজে পাওয়া গেল মায়াকে। হৃদয় চুপচাপ অস্ত্র হাতে নিয়ে গুদামের দরজার সামনে দাঁড়ালো। ভাই, এইবার ঢুকলে গোলাগুলি শুরু হয়ে যাবে। তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। 1 সেকেন্ড পরেই থাম 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 গোলাগুলির আওয়াজে পুরো গুদাম ঘর কেঁপে উঠল। হৃদয় ছুটে গেল ভেতরে। মায়াকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। হৃদয়, আমি এসেছি আপু। বন্দুকধারীদের পরাজিত করে মায়াকে উদ্ধার করল হৃদয়। মায়াকে নিয়ে বাড়িতে ফিরল হৃদয়। পরের দিন কোনো ঝুঁকি না নিয়ে ইকবাল আহমেদ দ্রুত বিয়ের আয়োজন করলেন। সেই রাতেই সকল বিপদের পর শেষমেশ এক হলো হৃদয় আর মায়া। এখন থেকে তুমি শুধু আমার। আমি ছিলাম, আছি আর থাকবো। তো এখন বাসর শুরু করি। এই বলে হৃদয় মায়াকে কোলে তুলে নিয়ে চলে গেল বিছানায়। ধপাস করে মায়াকে ফেলে দিতেই মায়া ব্যথায় চিৎকার করে উঠল। ও মা গো, মরে গেলাম গো। এই চুপ করো, এখনো তো শুরু করি নাই, আর এখনই চিৎকার করতেছো? পিচ্চি বর, এখন দেখ আমি তোকে কি করি। এই বলে মায়া হৃদয়কে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আস্তে আস্তে করে হৃদয়ের ঠোঁটে কিস করতে লাগলো। বাকিটা ইতিহাস, আর কিছু বলবো না। আজকের গল্পটা এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ। সমাপ্ত।